প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে। বাসায় কি লেখাপড়া কিছু করছো নাকি শুধু টিভি দেখে সময় কাটাচ্ছ? তো যাই হোক, টিভি দেখো, মন আসলে কারোরই ভালো নাই। এই করোনা ভাইরাসের জন্য কারোরই মন ভালো নাই। একটু টিভি দেখো, একটু বই পড়ো, একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা তো বন্ধ, যেহেতু স্কুল বন্ধ, কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক লেখাপড়াগুলো কিন্তু একটু চালিয়ে যেতে হবে। তো আমি আজকে তোমাদের সাথে আসি, আমি সুরাই আক্তার, বাইতুল শরফ, জব্বারি একাডেমি, কক্সবাজার। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় পদার্থবিজ্ঞানের। পঞ্চম অধ্যায় কি আছে? পদার্থের অবস্থা ও চাপ, তাই না? আমরা চাপ কথাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে ব্যবহার করে থাকি, তাই না? যেমন মনে করো, কোনো হয়তো বোতলে ছিপি খুলতে বলো বা কোনো সরু জায়গায় কোনো কিছু রাখার ক্ষেত্রে হয়তো কোনো কিছু রেখে সেটা কি জায়গা মতো সেট করতে পারছে না, তখন আমরা কি বলি যে একটু চাপ দাও, চাপ দিয়ে সরাও, তাই না? তা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চাপ কথাটা অনেকভাবে ব্যবহার করা হয়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের কিন্তু সংজ্ঞাটা জানতে হবে। তাহলে সংজ্ঞাটা আমি লিখে ফেলি। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে, এই লম্বভাবে কথাটা কিন্তু সংজ্ঞা লেখার সময় অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে, তাই না? তাহলে কি লিখলাম? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলে থাকি, তাই না? এখন যদি মনে করো যে বস্তুর উপর আমি চাপ প্রয়োগ করছি ওই বস্তুটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমি দেখো তো এইভাবে লিখতে পারি না? এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি হবে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল আমরা ঐকিক নিয়ম অনুসারে কি লিখতে পারি? এফ বাই এ, তাই না? তাহলে এই একক ক্ষেত্রফলের উপরে যে আমরা যে প্রযুক্ত বল সেটাকে আমরা কি বলছি? চাপ। তাহলে চাপকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, তাহলে চাপ পি সমান আমি কি লিখতে পারি বলো তো? এফ বাই এ। তাহলে আমরা দেখছি কি চাপের সাথে বল এবং ক্ষেত্রফলের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা, তোমরা কাদায় হাঁটাহাঁটি করছো না? কাদার মধ্যে এমন কেউ নাই যে কাদার মধ্যে হাঁটাহাঁটি করো নাই। তো আমরা যারা মেয়েরা আছি কেউ কেউ কি দেখো, আমরা কিন্তু উঁচু একটু হিল স্যান্ডেল ব্যবহার করি না? করি। তাহলে যদি কাদার মধ্যে তুমি একটা হিল স্যান্ডেল পরে হাঁটো, দেখবা যে হিল স্যান্ডেলটা একটু বেশ দেবে গেছে। কিন্তু আমরা যদি ফ্ল্যাট স্যান্ডেল পরি, যেমন কালো শু বা পাম শু যদি পরি, তাহলে দেখো তুমি হাঁটাহাঁটি করলে কাদার মধ্যে দাববে, কিন্তু কিছু পরিমাণ, খুব বেশি পরিমাণ কিন্তু দাববে না। এর কারণটা কি বলতে পারবে? এর কারণ হচ্ছে তোমরা একটু এই সম্পর্কটার দিকে তাকাও। চাপ পি সমান আমি বলছি এফ বাই এ,
অর্থাৎ দেখো এখানে যদি এফ এর মান বৃদ্ধি পায়, দেখো পির মানটা বৃদ্ধি পাবে, আর যদি এর মানটা বৃদ্ধি পায় তাহলে কি হবে, দেখো তো পি এর মান কমে যাবে, কারণ এর সাথে পির সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু হিল স্যান্ডেলের কথা আমি বলছি, হিল স্যান্ডেলের নিচের অংশে দেখবা যে প্রস্থচ্ছেদ, এই আমি এখন কি বলছি যে একক ক্ষেত্রফলের যে ক্ষেত্রফলটা আর কি, যে হিল স্যান্ডেলের যে ক্ষেত্রফলটা ওটা কিন্তু কম হওয়ার কারণে, যেহেতু আমি বলছি এটা বাড়লে পি এর মান কি হবে, কমবে, আর এটা যদি কমে যায় পি এর মানটা বাড়বে। তাহলে যেহেতু ক্ষেত্রফল কম, তাহলে ক্ষেত্রফল কম থাকার কারণে আমি যদি এখানে দেখো একটা মান ধরে দেখাই, যদি এফ নিউটন বল প্রয়োগ করা হয় আর এর ক্ষেত্রফলটা যদি থাকে 5, তাহলে দেখো এখানে আমার মানটা কিন্তু 1 আসবে। কিন্তু একইভাবে যদি এফ এর মানটা 5 হয়, এটার মান যদি 2 হয়, তাহলে কিন্তু মানটা আমি পাবো 2.5। অর্থাৎ এর মানটা যদি কমে যায় তাহলে দেখো পির মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রেশারটা বেশি পড়ে। তো এইটুকু ব্যাখ্যা আর কি তোমাদের বোঝার জন্য। তোমরা বাস্তব জীবনে আমরা আরও উদাহরণ দেখব। তো আমরা সংজ্ঞাটা শিখছি এর, এবং কিভাবে প্রকাশ করি চাপটাকে সেটাও কিন্তু শিখে ফেলছি। এখন আমরা শিখব হচ্ছে একক। তাহলে এককটা দেখো, এখানে চাপের এককটা কি হবে, যেহেতু এফ, তাহলে আমরা এটা কি লিখতে পারি, বলের একক, বলের একক, তাই না, বলের একক। আর একটা কি লিখতে পারি বলো তো, ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক, তাই না। তাহলে বলের একক কিন্তু আমরা সবাই জানি, বলের একক কি, নিউটন। আর ক্ষেত্রফলের এককটা কি হবে বলে ফেলো তো, এটাকে আমরা লিখবো কত, মিটার স্কোয়ার। তাহলে এটাকে কি লিখবো, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা বলে থাকি কি, প্যাসকেল। নিউটন পার মিটার স্কোয়ারও আমরা বলতে পারি, বা প্যাসকেল বলতে পারি এর একককে। তো দেখো আমরা মোটামুটি চাপের সংজ্ঞা কিভাবে প্রকাশ করব এবং এর এককটা আমরা শিখে ফেলছি। এখন দৈনন্দিন জীবনে আমরা দুই একটা উদাহরণ দেখব। তো আমাদের দৈনন্দিন জীবনে চাপের উদাহরণ, তাই না। দৈনন্দিন জীবনে চাপের উদাহরণ কি কি আমি একটু বোর্ডে লিখে ফেলি। পেরেক সহজে ঢুকে যায়। আরেকটা কি, ছুরি দিয়ে সহজে আমরা কি করতে পারি বলতো, কোনো বস্তুকে কাটতে পারি। আর একটা আলপিন দিয়ে সহজে আমরা কি করতে পারি, কোনো কাগজ ফুটো করতে পারি, তাই না। দেখো পেরেক সহজে কোনো দেয়াল বলো বা কাঠের টুকরার মধ্যে ঢুকে যায় কিভাবে, অর্থাৎ যদি পেরেকের মাথার পরে আমি যদি জোরে চাপ প্রয়োগ করি বা হাতুড়ি দিয়ে চাপ দিই তাহলে ঢুকে যায়। কিভাবে, তুমি দেখবা যে পেরেকের মাথার দিকের অংশ থেকে শেষের যে প্রান্তভাগটা কিন্তু খুব সরু থাকে। সরু থাকার মানে কি, ওখানের ক্ষেত্রফলটা কি থাকে, খুব কম থাকে। ফলে তুমি যখন প্রেসার দাও এটা খুব সহজেই কি করে, তোমার কোনো বস্তুর মধ্যে, দেয়ালের মধ্যে বা কাঠের মধ্যে ঢুকে যেতে পারে। একইভাবে যদি ছুরি দিয়ে সহজে আমরা কোনো বস্তুকে কি করতে পারি বলো তো, ছুরি দিয়ে আমরা সহজে কোনো বস্তুকে কাটতে পারি। তাহলে
যদি ছুরি দিয়ে কোনো একটা বস্তু কিভাবে সহজে কাটতে পারি, ছুরির যে মাথাটা কিন্তু কি থাকে, অগ্রভাগ বেশ সুচালো ধরনের থাকে, অর্থাৎ পাতলা থাকে, সুচালো থাকে, তাহলে কি অতি সহজে আমরা কোনো বস্তুকে কেটে ফেলতে পারি। যেমন বিশেষ করে তোমরা বাসায় আমুদের দেখবা যে আমরা যে সয়াবিন তেলের বোতলগুলো ব্যবহার করি, ওর সিপিটা বা মুখের ভেতর এমন থাকে যে চিকন ছুরি ছাড়া কিন্তু ওই ভেতরের ওই প্রস্থচ্ছেদটা আমরা কাটতে পারি না। তো এই দেখো দৈনন্দিন জীবনের আমরা একটা উদাহরণ তুলে ধরলাম। আরেকটা দেখো, আলপিন দিয়ে সহজে কাগজ ফুটা করা যায়। আলপিন তো আমরা সবাই চিনি। একটা দেখবা যে একটা আলপিনের কোনোটার মাথা একটু ভোঁতা থাকে, আবার কোনোটা থাকে কি সুন্দর সূক্ষ্ম সরু। তো যেটার মাথাটা ভোঁতা থাকে ওইটা দিয়ে তুমি কাগজের উপরে প্রেসার দিবে, দেখবে যে বেশ প্রেসার ক্রিয়েট করতে হবে এবং ছিদ্রটাও সুন্দর হবে না। কিন্তু যদি অপেক্ষাকৃত সূক্ষ্ম একটা আলপিন তুমি নাও, তাহলে দেখা যাবে কি তুমি খুব সহজেই কাগজের টুকরাটা মানে কাগজের মধ্যে একটা সুন্দর ফুটা করতে পেরেছো। তো যাই হোক শিক্ষার্থীরা, চাপের সাথে আলোচনা করে আমি দৈনন্দিন জীবনে বেশ একটু আলাপ করে ফেলছি আর কি। এরপরে আমরা চলে যাব একটু ঘনত্বে। ঘনত্ব, তাই না? তাহলে ঘনত্ব আমরা কাকে বলতে পারি বলো তো? একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। তাই না? তাহলে একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। তাহলে আয়তনটা কি? আয়তনটা হচ্ছে ওই বস্তুটা যতখানি জায়গা দখল করে থাকে সেটাই হচ্ছে কি ওই বস্তুর আয়তন। তাহলে একক আয়তনের ভরকে আমরা কি বলছি? ঘনত্ব, তাই না? তাহলে মনে করো যদি ওই বস্তুর আয়তনটা হয় ভি, যদি কোনো বস্তুর আয়তন ভি হয়, বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে আমরা কি বলতে পারি যে ভি আয়তনের বস্তুটির ভর, ভির বস্তুটির ভর যদি এম হয় তাহলে একক আয়তনের বস্তুর ভর কত হবে? ঐকিক নিয়মে বলতে পারবে কত হবে? এম বাই ভি, তাই না? তাহলে একক আয়তনের বস্তুর ভরটা কি হয়ে যাবে? এম বাই ভি। তাহলে এই যে ঘনত্বকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ঘনত্বকে আমরা প্রকাশ করি, দেখো আমরা পিটা লিখি এরকম সোজা, আর আমরা এখানে একটা অক্ষর ব্যবহার করব যেটাকে আমরা বলবো হচ্ছে রো। তাহলে রোটা আমরা কিভাবে লিখবো? দেখো পি এর মতোই তুমি এভাবে দিবে, তো এইভাবেও একটু বাঁকা দিতে পারো বা এভাবে একটু বাঁকা করে লিখবে যাতে তোমার এই পিটার সাথে না মিলে যায়, চাপ পির সাথে। তাহলে এখানে আমি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করব। এই ঘনত্বকে আমি প্রকাশ করি কি দ্বারা? রো দ্বারা। তো আমি এখানে লিখব ঘনত্ব রো সমান এম বাই ভি। ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি। তাহলে আমি ঘনত্বের সংজ্ঞাটা শিখছি, ঘনত্ব আমি কিভাবে প্রকাশ করব সেটা শিখে ফেলছি, প্রকাশটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করব সেটা জানছি। এখন আমাকে কি জানতে হবে? এককটা জানতে হবে। আমরা এখন কি জানবো? একক। তাহলে এটা কি? এমটা কি বলো তো? এমটা হচ্ছে কি কোনো বস্তুর ভর, এমটা হচ্ছে কি বস্তুর ভর, আর ভিটা কি বলো তো? বস্তুর আয়তন। তাই না? তাহলে বস্তুর ভরকে যদি আমি এম দ্বারা প্রকাশ করি তাহলে এর একককে আমি লিখি কেজি, আর বস্তুর আয়তনকে আমি কি লিখতে পারি? মিটার কিউব। তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? কেজি পার মিটার কিউব, তাই না? তো দেখো চাপ শিখে আসছি, ঘনত্ব শিখে ফেলছি। ঘনত্ব নিয়ে জাস্ট একটা দুইটা আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করে ঘনত্বের আলোচনাটা শেষ করব।
দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। তো একটা দুইটা ব্যবহার আমরা লিখে ফেলি। বেলুন ওড়ানো। আর একটা আমি লিখতে পারি ভালো ডিম। আর একটা হচ্ছে এটাকে আমি ভার্সেস দিয়ে লিখতে পারি পচা ডিম। তো দেখো বেলুন ওড়ানো, তাই না? তোমরা নিশ্চয়ই বেলুন উড়িয়েছো। যদি আমরা বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরি, হাইড্রোজেন গ্যাস ভরে যদি বেলুনটাকে আমি ছেড়ে দিই, তাই না, তাহলে দেখা যাবে কি বেলুনটা কী হয়ে যাবে? উড়ে যাবে। কেন উড়ে যাবে? আমাদের বাইরে যে বাতাস আছে সেই বাতাসের ঘনত্ব বেশি, কিন্তু আমরা বেলুনের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস ভরেছি, হাইড্রোজেন গ্যাস ভরেছি কোথায়? এই যে বেলুনের মধ্যে, তাই না? তো বেলুনের মধ্যে যখন হাইড্রোজেন গ্যাসটা ভরবো, বাইরের বায়ুমণ্ডলে যে বাতাস আছে ওর ঘনত্বটা বেশি, আর এই হাইড্রোজেন গ্যাসের ঘনত্বটা কম। ফলে যখন আমি গ্যাসটা ভরে ছেড়ে দিব, অনায়াসে এটা কি হয়ে যাবে? ওপরের দিকে উড়ে যাবে। তারপর আরেকটা জিনিস দেখো, ভালো ডিম আর পচা ডিম কি করে বুঝবো বলো তো? বেশি যখন গরম পড়ে তখন দেখবা কি দোকান থেকে ডিম কিনে আনলে একটা দুইটা ডিম কিন্তু পচা হইতেই পারে। এখন তুমি কিভাবে বুঝবে? যদি তুমি ডিমগুলো একটা পানির মধ্যে ভিজিয়ে দাও, তাহলে পানির মধ্যে ভিজিয়ে দিলে কি দেখা যাবে বলো তো? যেগুলো ভালো ডিম সেগুলো দেখবে পানির নিচে পড়ে গেছে, আর যে ডিমগুলো পচা সেগুলো কি হয়ে থাকবে? ভেসে থাকবে, তাই না? তাহলে কিভাবে এটা হবে? অর্থাৎ এখানে দেখো যেই ডিমগুলা নিচে চলে যাবে, তাহলে কি সেটার ঘনত্ব কি হয়ে যাবে? বেশি, এজন্য কি হয়েছে? নিচে চলে গেছে। আর যেটার ডিম ভেসে থাকবে সেটার ঘনত্ব কি? কম, এজন্য কি হয়ে যাবে? ভেসে থাকবে। তো দেখো দৈনন্দিন জীবনে এইটুকুই আলোচনা করে ফেললাম। আরেকটা জিনিস তোমরা হয়তো জেনে থাকবে যে ডেড সির কথা, তাই না? ডেড সি কোথায় বলতে পারবে? এটা কিন্তু জর্ডানে। তো আমাদের এখানেও কিন্তু সাগর আছে, আছে না? বঙ্গোপসাগর আছে। তো বঙ্গোপসাগরের পানিতেও কিন্তু কি আছে? লবণ আছে। লবণ থাকার কারণে কি ঘনত্ব বেশি। কিন্তু আমি এখানে তোমাদের যে ডেড সির কথা বলছি, এখানে যে পানি থাকে সেখানে পানিতেও লবণ আছে, কিন্তু লবণের সাথে মনে করো আরও বেশি অপদ্রব্য মিশানো থাকে লবণের সাথে। ফলে পানির ঘনত্বটা অনেক বেশি থাকে। যেহেতু পানির ঘনত্ব অনেক বেশি থাকে, এই ক্ষেত্রে কি হয়? যদি কেউ ওই পানির মধ্যে নামে, যদি আমি বঙ্গোপসাগরের পানির সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে কি বঙ্গোপসাগরের পানিতে ডুব দিলে আমরা কি হয়ে যায়? ডুবে যায়। কিন্তু এই ডেড সির পানিতে ডুব দিলে দেখা যায় কি ওই লোকটা বা বস্তুটা কি হয়ে যায়? ভেসে থাকে, তাই না? তো সুযোগ পেলে তোমরা চেষ্টা করবে এটা ঘুরে আসার, এর প্রমাণটা দেখে আসবে, ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা টপিকসে চলে যাই। এরপরে আমি চলে যাব বায়ুমণ্ডলের চাপে। বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা, তাই না? তাহলে সংজ্ঞাটা আমরা আগে একটু লিখে ফেলি। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা কি? বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলতে পারি? বায়ুমণ্ডলীয় চাপ বলতে পারি, তাই না?
তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপটা কি? বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে যেই চাপটা প্রয়োগ করে তাকে আমরা কি বলি বলতো? বায়ুমণ্ডলীয় চাপ। তাই বায়ুমণ্ডলীয় চাপের এই যে একটা প্রয়োগ, আমাদের এটা কিভাবে আমরা দেখো আরেকটু ব্যাখ্যা করতে পারি। এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য টেরিসলির একটা পরীক্ষা আছে। আগে সংজ্ঞাটা তোমরা এখন জেনে ফেলো। বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি? বায়ুমণ্ডলীয় চাপ। তো এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য টেরিসলির একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আমরা একটু দেখব। তো এই বিজ্ঞানী টেরিসলির পরীক্ষা এবং বায়ুমণ্ডলীয় চাপ। তো এই পরীক্ষাটা করার জন্য দেখো তিনি 1 মিটার লম্বা একটি নল নিয়েছিলেন, তাই না? নল বা এটাকে আমরা বলতে পারি কি এরকম একটা টেস্ট টিউব, এরকম একটা টেস্ট টিউব নিয়েছিলেন, তাই না? এটা হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার লম্বা ছিল এবং এটার মধ্যে তিনি কি ভরেছিলেন? পারদ ভরেছিলেন, পারদ। এভাবে পারদ ভরে তিনি মনে করো যে পারদ ভরে ফেললাম, ভরার পরে টেস্ট টিউবটা যদি আমি এভাবে উল্টা করি তাহলে এই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠিক এভাবে উল্টা করা যাবে, ঠিক আমার এই ছবির মতো। এখানে আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে উঁচু করতে পারবো, তাই না? এখন এইটা এইভাবে করার পরে তিনি কি করলেন দেখো, এরপরে তিনি একটি পারদপূর্ণ বিকারের মধ্যে কি করবেন? আঙুলটা সরিয়ে এই যে টেস্ট টিউবটা এর ভেতরে প্রবেশ করালেন, এর ভেতরে এভাবে প্রবেশ করালেন। এই পাত্রটাও কিন্তু পারদপূর্ণ, পুরোটাই এভাবে পারদপূর্ণ আছে। পরের ছবিটা আমরা একটু খেয়াল করি। পরের ছবিতেও আমি এভাবে আঁকিয়ে ফেললাম, এভাবে পারদপূর্ণ করে ফেললাম। কিন্তু এখানে দেখো এইটার ক্ষেত্রে এখানে প্রাথমিক অবস্থা আমি পারদপূর্ণ করে এটা পারদপূর্ণ একটি বিকারের মধ্যে এটা টেস্ট টিউবটাকে কি করলাম? উল্টে দিলাম। প্রথম চিত্রে এটা দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে এখানে এই যে আমাদের বায়ুমণ্ডলীয় কি আছে? বায়ুমণ্ডলে বাতাস আছে না? তো বাতাসের তো একটা চাপ আছে অবশ্যই। তো এই যে বাতাসে এই যে এখানে এই যে বিকারের মধ্যে যে পারদ আছে এর ভিতরে কি করবে? এভাবে চাপ প্রয়োগ করবে। তাহলে এইভাবে চাপ প্রয়োগ করলে কি হবে? এই যে পারদের মধ্যে কি হয়ে যাবে? বাতাসে একটা প্রেসার ক্রিয়েট করবে, চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করার ফলে কি হবে? এই চাপটা কোন দিকে? এই যে এই দিক দিয়ে কিছুটা এই টেস্ট টিউবের মধ্যেও প্রবেশ করবে। প্রবেশ করার ফলে কি হবে? দেখো এই পারদটা আস্তে আস্তে নামতে থাকবে। এভাবে নামতে নামতে এক সময় দেখা যাবে পারদটা স্থির হয়ে যাবে, এটি আর উঠবেও না নামবেও না। তাহলে এই যে এখান থেকে এই যে স্থির হয়ে গেল, তাহলে বাকি ফাঁকা জায়গা কিন্তু ফাঁকা থাকে না, ওখানে বাতাস থাকে। তো এটাই হচ্ছে টেরিসলির পরীক্ষা। তো এখানে দেখো এই যে আমি যদি এখানে এভাবে একটা দাগ দিই, অর্থাৎ এখান থেকে যতটুকু পারদ উঠেছে এখান থেকে এইটুকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 76 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এই পারদের লেভেল থেকে এই টেস্ট টিউবের মধ্যে যতটুকু উঠছে এইটু লেভেলটাকে বলা হয় কি 76 সেন্টিমিটার। অর্থাৎ এইটা বলা হয় বায়ুমণ্ডলের চাপ। এই যতটুকু পারদটা উঠছে এটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, 76 সেন্টিমিটার পারদ। আর এই যে বাকি ফাঁকা অংশটা একে বলা হয় টেরিসলির শূন্য স্থান। টেরিসলির শূন্য স্থান, তাই না? তো এই শূন্য স্থানে কিন্তু পুরোটাই ফাঁকা থাকে, এখানে কিছু পারদ বাষ্প থাকে আর কি। কথা বুঝছো? এখানে কিছু পারদ বাষ্প থাকে। তাহলে আমি এটা কি লিখতে পারি বলো তো? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ সমান কি লিখতে পারি বলো তো? 76 সেন্টিমিটার
76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, তাই না? এবং আমরা যে বাতাসের কতটুকু চাপ, বায়ুমণ্ডলের চাপটা আমরা কি দ্বারা মাপি বলতে পারবে? ব্যারোমিটার দ্বারা, তাই না? ব্যারোমিটার দ্বারা বায়ুমণ্ডলের চাপটা আমরা মেপে থাকি। তো এখানে এই হলো মোটামুটি টেরিসলির পরীক্ষা। তো এরপরে আমরা আরেকটু অন্য টপিকসে চলে যাই। আবার এই যে মনে করো আমরা এই যে বায়ুমণ্ডলে আসি, তাই না? তা বায়ুমণ্ডলের তো একটা চাপ থাকে, তো আমরা কিন্তু কোনো চাপ অনুভব করি না, করি? এই যে স্বাভাবিক আমরা চলাফেরা করছি, আমরা কিন্তু কোনো চাপ অনুভব করি না। কেন বলতে পারবে? কারণ আমাদের ভেতরে যে রক্ত আছে, রক্তেরও কিন্তু একটু চাপ আছে, ঠিক আছে? তো এই চাপ আর বায়ুমণ্ডলের চাপ যখন দুইটাই সাম্যাবস্থায় থাকে, এই কারণেই কিন্তু আমরা আসলে এটা এত বুঝতে পারি না। তো এখান থেকে দেখো, আমি এবার এখান থেকে তোমাদের চলে যাব প্যাসকেলের পরীক্ষায়। তাই না? তা বিজ্ঞানী প্যাসকেল একটি আবদ্ধ পাত্রে এই পরীক্ষাটা করেছিলেন আর কি। আবদ্ধ পাত্রের মধ্যে একটা পরীক্ষা করেছিলেন, যেখানে এই পাত্রের মধ্যে কয়েকটা এরকম পিস্টন লাগানো ছিল, তো এখান থেকে তরল বা বায়বীয় পদার্থ যদি থাকে, তাহলে এখানে যদি আমি এই পিস্টন দিয়ে এর উপরে চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? এই চাপ কিছুমাত্র কমবে না, না কমে কি হবে? এই পাত্রের দেয়ালে চারদিকে সমানভাবে ক্রিয়া করবে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা আমি লিখতে পারি কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ যদি ভরি, তাহলে এটা কি হবে? কিছু মাত্র না কমে এটা কি হবে? পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং এটা কিভাবে? পাত্র সংলগ্ন, অর্থাৎ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। তো এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। আমরা টেরিসেলের পরীক্ষাটাও শিখছি। তো এখন দেখো, এইটা নিয়ে যেই ছোট ছোট কোশ্চেনগুলো এভাবে শিখে ফেলবে। আসলে অল্প সময়ের ক্লাস, তো আলোচনা করতে গিয়ে আসলে সময়ের সাথে বেশি আলোচনা করতে পারি নাই আমি। তো যতটুকু পারছি এই সংজ্ঞাগুলোই তোমরা বাসায় আরেকটু সুন্দরভাবে শিখবে, বাসায় ঠিকভাবে পড়াশোনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, ঠিকভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।